হামের চিকিৎসায় সরকারের গাফিলতি নেই জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বৈচিত্র্য কোনো দুর্বলতা নয়, বরং এটি একটি জাতির শক্তি জানালেন তথ্যমন্ত্রী। এবং শহীদ আবু সাইদের জন্য পুরো দেশ গর্বিত জানালেন বিরোধী দলীয় নেতা। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হামের চিকিৎসায় সরকারের কোনো গাফিলতি নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। মন্ত্রী বলেছেন, গ্যাভি, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, বিশ্বের ইতিহাসে এত কম সময়ে এত বড় জনগোষ্ঠীর জন্য এত দ্রুত বিপুল পরিমাণ টিকা আর কোনো দেশ সংগ্রহ করতে পারেনি যা বাংলাদেশ করেছে। শুক্রবার বিকেলে মহাখালীর ডিএনসিসি কোভিড-19 হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিগত সরকার একটি ভেন্টিলেটরও রেখে যায়নি, এমনকি হাম প্রতিরোধের টিকাও মজুদ ছিল না। বর্তমান সরকার শূন্য হাত থেকে কাজ শুরু করেছে জানিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটর সরবরাহ করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি। এই সময় মন্ত্রী জানান, আগামী মঙ্গলবার দুপুরে আরও 10টি জেলায় নতুন আইসিইউ ইউনিট চালু করা হবে। এছাড়া প্রতিটি জেলায় 12টি করে ভেন্টিলেটর এবং 12টি করে অক্সিজেন কনসেন্ট্রেটর দেয়া হচ্ছে বলেও জানান তিনি। আমরা ইতিহাসের এবং গ্যাভি, ইউনিসেফ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা নিজেরা বলেছে, পৃথিবীর ইতিহাসে এত স্বল্প সময়ে এত বিশাল একটা জনসংখ্যার জন্য এত তড়িৎ গতিতে এত প্রচুর ভ্যাকসিন আর কোনো দেশ জোগাড় করতে পারেনি, যেটা আমরা করেছি। একটা ভেন্টিলেটর বিগত সরকার রেখে যায় নাই আমাদের হাতে, একটা মিজেলসের ভ্যাকসিন রেখে যায় নাই। শূন্য হাতে যাত্রা করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে ওনার নির্দেশ মতো, এবং আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা জায়গায় ভেন্টিলেটর দিতে সক্ষম হয়েছি। আগামী মঙ্গলবার দিন সিএমএস দিতে 12:30টার সময় আমরা আরো 10টা আইসিইউ ইউনিট খুলতেছি, 10টা ডিস্ট্রিক্টে, এবং এটা সহ প্রত্যেকটা জায়গায় আমরা 12টা ভেন্টিলেটর এবং প্রত্যেক জায়গায় 12টা একটা করে আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর দিচ্ছি। দেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে কেউ যেন বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সেই বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। শুক্রবার রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে বিজু, সাংগ্রাই, বিশু ও চাংক্রান পুনর্মিলনী উৎসবের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, বৈচিত্র্য কোনো দুর্বলতা নয়, বরং এটি একটি জাতির শক্তি ও সম্পদ। মন্ত্রী আরও বলেন, যে রাষ্ট্র যত বেশি বৈচিত্র্যকে ধারণ করতে পারে সেই রাষ্ট্র তত বেশি সমৃদ্ধ হয়। উদাহরণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের কথা তুলে ধরে বলেন, বিভিন্ন ভাষা, ধর্ম ও সংস্কৃতির মানুষ একসঙ্গে বসবাস করায় দেশটি আজ বিশ্বের শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। তিনি জানান, সরকার ভবিষ্যতেও নাগরিক অধিকার ও বৈচিত্র্যের মর্যাদা রক্ষায় কাজ করে যাবে। সভ্যতা তার ইতিহাস থেকে শিখেছে, যেই দেশ, যেই জাতি যত বেশি বৈচিত্র্যকে ধারণ করতে জানে, সেই দেশ, সেই জাতি তত বেশি শিকড় সম্পন্ন হয় এবং তার অবদানের ক্ষমতা আরও অনেক বাড়ে। আধুনিককালের সমাজ এবং রাষ্ট্রবিজ্ঞান দাবি করে, মার্কিন যুক্তরাষ্ট্রের আজকের যে শক্তি, সামর্থ্য, ক্ষমতা, শৌর্য, বীর্য, তা যে সমস্ত কারণে তারা অর্জন করেছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে জন্মলগ্ন থেকেই এই রাষ্ট্রটি একটি ইমিগ্রেন্ট স্টেট। পরীক্ষামূলকভাবে চালুর অনুমতি দেওয়া ফারাক্কাবাদ এখনও চালু থাকায় সেটি মরণ ফাঁদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 16 মে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে শুক্রবার দেয়া বাণীতেই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ভারতে গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণ করে অভিন্ন নদীর পানি একতরফা প্রত্যাহার শুরু করা হয়, যার ফলে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। আজও ফারাক্কা দিবসের তাৎপর্য অত্যন্ত প্রাসঙ্গিক উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক আইন কানুন ও কনভেনশনের তোয়াক্কা না করে ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত
54টি অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণে নদীর ধারাকে বাধাগ্রস্ত করে একতরফা নিজেদের অনুকূলে পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। মন্ত্রী অভিযোগ করে বলেন, তৎকালীন আওয়ামী সরকারের কারণে এদেশের জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত। শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এছাড়া গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের রাজনৈতিক শান্তি প্রতিষ্ঠা ও শান্তি রক্ষা কার্যক্রম বিভাগের মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহকারী মহাসচিব খালেদ খিয়ারির সঙ্গে বৈঠকে তিনি এসব বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অঙ্গীকার তুলে ধরেন। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত সরকারের অগ্রাধিকার সমূহ তুলে ধরেন। এছাড়া রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র কার্যকর দীর্ঘমেয়াদী সমাধান। তাদের নিজ দেশে প্রত্যাবর্তন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি। এ সময় সহকারী মহাসচিব খিয়ারি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অবদান এবং শান্তি ও নিরাপত্তা উদ্যোগে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে বাংলাদেশের ভূমিকা ভূয়সী প্রশংসা করেন। বাজারে ডিম, ব্রয়লার মুরগি ও মাছের দামে নতুন করে চাপ তৈরি হয়েছে সাধারণ মানুষের ওপর। অসময়ের ভারী বৃষ্টি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও পরিবহন খরচ বেড়ে যাওয়াকে দাম বাড়ার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন ব্যবসায়ীরা। টানা মূল্য বৃদ্ধিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন মধ্যবিত্ত ক্রেতারা। সহকর্মী শাহান সাব্বিরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান সোহান। শুক্রবারের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা কেজিতে। এদিকে ডিম ডজন প্রতি মাত্র কয়েকদিনের ব্যবধানে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 150 টাকায়। আর দেশি মুরগির জন্য ক্রেতাকে 700 থেকে 800 টাকা খরচ করতে হচ্ছে। 1150 টাকা হেনতে কিনে পরে তো আরো 10 টাকা খরচ, তো 1160। তো আমরা দোকানদারের আমরা পাইকারি দিয়েছি, দোকানদারের যদি আমরা 1180 টাকা বলি, হ্যাঁ আমরা কোনো দাম বেশি, আপনারা কম দেন, 1160 টাকা দেয়, অনেক 1170। তো 100 ডিমে 10 টাকা লাভে বিক্রি করে আমরা কেমনি কি করবো? লেয়ার আপনার আগে বেচতাম 350, 60, বর্তমানে 380, নিচে বেচা দেবো না। আর সোনালি 400 টাকা রেট, 370, 80 ব্যস্ত আছে। এদিকে বাজারে 200 টাকার নিচে মিলছে না কোনো মাছ। আর যদি নদীর মাছ খাওয়ার ইচ্ছে হয় তবে গুনতে হবে কমপক্ষে 500 টাকা। নিম্ন ও মধ্যবিত্তের পাঙাশও 200 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে চড়া হতে থাকা সবজির বাজার কিছুটা কমেছে। প্রায় সব সবজিতেই 10 থেকে 20 টাকা পর্যন্ত দাম কমেছে। গ্যাসের সপ্তাহে দাম কমছে, গ্যাসের সপ্তাহে 100 টাকার মধ্যে ছিল অনেকগুলা, এবার 80 টাকার নিচে অনেক কিছু আছে। দু একটা মাল আছে 100 টাকার উপরে, 80 টাকার উপরে। বাজারের এমন চড়াভাবে প্রয়োজনীয় পণ্য কিনতেই হিমশিম খাচ্ছেন ক্রেতারা। ঊর্ধ্বমুখী মাছ, মুরগিও ডিমের বাজারে প্রায় প্রতিটি পণ্যে দাম বেড়েছে কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত। এদিকে বিক্রেতারা বলছেন সরবরাহ কম আর সিন্ডিকেটের কবলে পড়েই দাম এতটা চড়া এই নিত্যপণ্যের। এদিকে সবজির দাম কিছুটা কমেছে। গত সপ্তাহের তুলনায় সবজিতে দাম কমেছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন সরবরাহ বাড়লে দাম আরও কমে আসবে। শাহান সাব্বির, বিজয় টিভি, ঢাকা। গত 24 ঘন্টা সারা দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও 12 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে 1303 জন শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 15 মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা 55,611 জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে 7,416 জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন 40,176 জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 36,055 জন। একই সময় মোট মৃত্যু হয়েছে 451 জনের, যার মধ্যে গত 24 ঘন্টায় 8 জন সন্দেহজনক ও 4 জন নিশ্চিত হামে মারা গেছে। এবারে পুষ্টি, চিনি গুঁড়া চাল নিবেদিত জেলার সংবাদ। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের জন্য রংপুরবাসী সহ পুরো দেশ গর্বিত। জাতিকে আলোকিত করতে
তিনি নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। সে আলোর মশাল আমাদের ধরে রাখতে হবে, এমনটাই জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার সকালে রংপুর মডেল কলেজ মিলনায়তনে আয়োজিত রংপুর বিভাগীয় আমির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, 17.5 বছর এই জাতির উপর ঘোর অন্ধকার ও দুর্বহ বোঝা চেপে বসেছিল। 2024 সালের বিপ্লবের মধ্য দিয়ে তা সরে গেছে। এই অর্জন আমাদের ধরে রাখতে হবে। একদিনে 11 বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ নিয়ে জামায়াতের উদ্বেগ ও প্রতিবাদ জানান তিনি। এছাড়া নির্বাচনী ব্যয়ের প্রসঙ্গ তুলে জামায়াতের আমির বলেন, সাম্প্রতিক নির্বাচনে জামায়াতে ইসলামের পুরো দল যেই পরিমাণ টাকা ব্যয় করেছে, অনেক আসনে অন্য দলের একজন প্রার্থী তার চেয়েও বেশি ব্যয় করেও জয়ী হতে পারেননি। এই সময় দলীয় নেতাকর্মীদের প্রতি ইনসাফ করার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও রংপুর 3 আসনের সংসদ সদস্য মাহবুবার রহমান বেলাল, রংপুর মহানগর জামায়াতের আমির ATM আজম খান সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। জনগণের ভালোবাসা সমর্থন ছাড়া জোর করে আমরা কি এই দেশে আল্লাহর দিন কায়েম করতে পারবো? জনগণের যেদিন আস্থা তৈরি হবে যে ইয়েস, এদের কাছে দেশ জাতি দিনই বড়, সেদিন আল্লাহর মেহেরবানি দেখবেন যে সব ঘাট এক জায়গায় মিলে যাবে, সব নদী এক মোহনা এসে একটা সমুদ্র তৈরি করবে ইনশাআল্লাহ। এই কাজটা আপনাকে আমাকে করতে হবে ভাই। আমাদের লেনদেন, আচার আচরণ আগের চেয়ে অনেক সতর্ক হতে হবে। মনে রাখবেন, এর আগে কখনো আপনারা ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবেন এটা কেউ মনে করতো না। মনে করতো একটা ইফেক্টিভ দল হিসেবে এরা বেঁচে থাকবে এতটুকু। এখন অনেকে মনে করে আপনারা হবেন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। কাজেই আপনাদের প্রত্যেককে সার্চ লাইট দিয়ে দেখা হবে। আপনাদের শরীরের একটা লুমকুপো ওই লাইটের বাইরে থাকবে না। 2টা সার্চ লাইট আপনাদের দিকে এখন তাক করা আছে, একটা আল্লাহ তাআলার আর একটা জনগণের। এই 2টাকেই সম্মানসমূহ করতে হবে। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কুমিল্লা সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামীকাল কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক সড়কের পাশে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে সভাস্থল ও আশেপাশের এলাকায় চলছে জোর প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ইতিমধ্যে সভাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিরাপত্তা নিশ্চিতে স্পেশাল সিকিউরিটি ফোর্স সদস্যরা মাঠ পর্যায়ে তৎপরতা শুরু করেছেন। সকলে অপেক্ষা করছে কখন শনিবারের সেই কাঙ্ক্ষিত ভোর হবে আর মাননীয় প্রধানমন্ত্রী কুমিল্লা আগমন হবে। 16ই মে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কুমিল্লা জেলা দিয়ে মূলত তার ডেস্টিনেশন হচ্ছে চাঁদপুর, সেখানে কিছু উন্নয়ন প্রকল্পের উনি উদ্বোধন করবেন। সে উপলক্ষে আসবেন এবং আমাদের যে তার ভ্রমণসূচি পেয়েছি সেখানে আমরা দেখছি যে বরুড়া জেলার একটি অংশে উনি পথসভা করবেন লক্ষ্মীপুর বাজারে মাঠে। তো সেই জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এই সময় নিজের শৈশবের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, আমাদের সময় খোলা মাঠে সারা বছর খেলাধুলা হতো, এজন্যই আমরা খেলাধুলায় সময় কাটাতে পেরেছি, মাদক থেকে দূরে থাকতে পেরেছে। বর্তমানে খেলাধুলার সুযোগের অভাবে সমাজ আস্তে আস্তে নেশার দিকে চলে গেছে বলেও জানান মন্ত্রী। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রৌফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খান ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ অনেকেই উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী এটার উপরে খুব যত্নবান। উনি চাচ্ছেন যে আগামী প্রজন্মে যে যারা বেড়ে উঠবে তারা খেলাধুলা করে বেড়ে উঠবে। সেই জন্য উনি ওনার মন্ত্রিসভায় একজন ফুটবলারকে উনি স্পোর্টস মিনিস্টার বানিয়েছেন, যে স্পোর্টসটা বোঝে, যে আমাদের দলের ক্যাপ্টেন ছিল।
তাকে এবার খেলাধুলার ক্যাপ্টেন বানিয়েছেন, যাতে ওর নেতৃত্বে যেন দেশে একটা আমূল পরিবর্তন আসে বাংলাদেশের আমাদের সমাজে। একটি সুন্দর, নিরাপদ ও আধুনিক টাঙ্গাইল গড়ে তুলতে হলে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার দুপুরে শহরের শিশু একাডেমি মিলনায়তনে রবীন্দ্র নজরুল জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সময় মন্ত্রী বলেন, সাংস্কৃতিক নগরী গড়ে তুলতে হলে টাঙ্গাইলের ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে হবে। এই সময় টাঙ্গাইলকে সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তুলতে দ্রুত সময়ের মধ্যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মিলনায়তন সংস্কার করে সংস্কৃতি চর্চার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী। উৎসবে কবি মতিয়ারা মুক্তার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু এবং গীতিকার সুরকার ফিরোজ আহমেদ বাচ্চু সহ অনেকেই। এবারে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদ। ঢাকা টেস্টে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের কাছে 104 রানের ব্যবধানে হারের পর ধীর গতির ওভার করার দায়ে পাকিস্তান দলকে 40% ম্যাচ ফি জরিমানা করেছে আইসিসি। এছাড়া কেটে নেওয়া হয়েছে 8টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। সংস্থাটি জানায়, নির্ধারিত সময়ের তুলনায় পাকিস্তান 8 ওভার কম বল করেছে। এতে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির 2.22 অনুচ্ছেদ অনুযায়ী প্রতি ওভার কমের জন্য ম্যাচ ফি 5% হিসেবে ধরা হয়। তবে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ অপরাধ স্বীকার করলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি। তারকা মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাকে বাদ দিয়ে আগামী বিশ্বকাপের জন্য চূড়ান্ত 26 সদস্যের দল ঘোষণা করেছে বর্তমান রানার্স আপ ফ্রান্স। সবশেষ মৌসুমে একাধিক চোটের কারণে খুব বেশি ম্যাচ খেলতে না পারায় কামাভিঙ্গাকে বিশ্বকাপের স্কোয়াডে রাখেননি কোচ দিদিয়ের দেশম। তিনি ছাড়াও ফাইনাল খেলা ফরওয়ার্ড রান্দাল কোলো মুয়ানি সহ ক্রিস্টোফা এনকুনকু, কিংসলে কোমান ও উগো এটিটিকের মতো তারকারাও দল থেকে বাদ পড়েছেন। অন্যদিকে 26 সদস্যের দলে জায়গা পেয়েছে কিলিয়ান এমবাপ্পে, এনগোলো কান্তে, লুকাস হার্নান্দেজ, আদ্রিয়া রাবিও, উসমান দেম্বেলে, লুকা দিনিয়ের মতো অভিজ্ঞরা। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে আই গ্রুপে খেলবে ফ্রান্স। আগামী 16 জুন সেনেগাল, 22 জুন ইরাক এবং 26 জুন নরওয়ের সঙ্গে তাদের ম্যাচ অনুষ্ঠিত হবে। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। হামের চিকিৎসায় সরকারের গাফিলতি নেই জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বৈচিত্র্য কোনো দুর্বলতা নয়, বরং এটি একটি জাতির শক্তি জানালেন তথ্যমন্ত্রী। এবং শহীদ আবু সাইদের জন্য পুরো দেশ গর্বিত জানালেন বিরোধী দলীয় নেতা। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।